প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। নিশ্চয়ই তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বই নিয়ে প্রস্তুত আছো ক্লাসটি করার জন্য। আজকে আছি আমরা লেকচার 27, অধ্যায় 2-এই আছি এখনো, হিসাবের বইসমূহ। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ক্লাসটি নতুন একটা বিষয়ের উপর ধারণা নিব, নমুনা ছক শিখব, গাণিতিক সমস্যার সমাধান করব। এরকম এতগুলো বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসটা সমাধান করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো একটু খেয়াল করো। আজকে আমরা শিখব নগদ প্রাপ্তি জাবেদা এর ধারণা, এর নমুনা ছকটা শিখব। তারপর নগদ প্রাপ্তি জাবেদার হিসাব লিখন পদ্ধতিটা কেমন হয়, অর্থাৎ ছকের মধ্যে কিভাবে এর লেনদেনগুলো হিসাবভুক্ত করতে হয় সেগুলো শিখব, এবং একটা উদাহরণের সাহায্যে এর প্রয়োগটা আমরা দেখব। ঠিক আছে? তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেটা হিসাবের বৈষম্য, এই বইয়ের এই চ্যাপ্টারের 2.41 টপিক, যদি নতুন বই কিনে থাকো তোমরা নিউ এডিশনের, তাহলে 183 পৃষ্ঠায় তোমরা এই নগদ প্রাপ্তি জাবেদার টপিকটা পাবে। ঠিক আছে? 2.41, সবাই খোলো বইতে। সেখানে দেখো নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে সুন্দর করে ধারণা দেয়া আছে। আমরা তাহলে আলোচ্য বিষয়ের প্রথম টপিকটা শুরু করি। নগদ প্রাপ্তি জাবেদা কি? নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের লেনদেন সম্পাদিত হয়ে থাকে। ধারে হয়ে থাকে কোনো লেনদেন নগদে হয়ে থাকে, কোনো অনগদ লেনদেনও সম্পাদিত হতে পারে, আমরা জানি। এরকম অনেক ধরনের লেনদেন সংঘটিত হয়ে থাকে। সেগুলোর মধ্যে অনেক লেনদেন আছে যেগুলো নগদে সম্পাদিত হয় বা সম্পন্ন হয়। তো সেই রকম নগদ লেনদেনের মধ্যে আমাদের দেখতে হবে কোন নগদ লেনদেনগুলো দ্বারা প্রতিষ্ঠানে নগদ অর্থ আসে, অর্থাৎ নগদ অর্থের আগমন ঘটে বা প্রতিষ্ঠানে নগদ প্রাপ্তি হয়, নগদ অর্থের প্রাপ্তি ঘটে। যে সমস্ত নগদ লেনদেনের দ্বারা প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ঘটে, সেই নগদ লেনদেনগুলো বা নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেনগুলো যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় সেটাই মূলত নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে এই শব্দ দুটো দিয়ে দেখো, নগদ প্রাপ্তি, এই শব্দ দিয়ে আমরা বুঝতে পারি যে কোন ধরনের লেনদেন এই জাবেদার মধ্যে আসে। নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে জাবেদার একটা শ্রেণী বিভাগ। আমরা জানি বিগত ক্লাসগুলোতে আমরা বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা এগুলো শিখেছি, তারপর সাধারণ জাবেদা কিভাবে করতে হয় সেগুলো শিখেছি। তো আজকে আমরা যে জাবেদাটা শিখছি সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। এটা জাবেদারই একটি শ্রেণী। আর নগদ প্রাপ্তি জাবেদা বলতে এখানে কি বোঝাচ্ছে? ব্যবসায়ে নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত লেনদেনগুলো যে জাবেদায় তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তাকেই নগদ প্রাপ্তি জাবেদা বলে। যেমন উদাহরণের সাহায্যে বলি, যদি প্রতিষ্ঠানের নগদে পণ্য বিক্রয় করা হয়, ঠিক আছে, অথবা নগদে সেবা প্রদান করা হয়, তাহলে তার বিনিময়ে কি হয়? পণ্য বিক্রি করলে তার বিপরীতে হাতে নগদ টাকা আসে, নগদে যদি পণ্য বিক্রয় করা হয়, অথবা নগদে যদি সেবা প্রদান করা হয় তার বিপরীতে কি আসে? সেবা প্রদানের বিনিময়ে টাকা আসে। তাহলে এগুলো কিন্তু নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন। নগদ অর্থ চলে যাওয়া সংক্রান্তও কিন্তু অনেক লেনদেন ঘটে, যেমন নগদে পণ্য ক্রয়, তারপর নগদে কোনো সম্পত্তি ক্রয় বা ঋণ প্রদান, এই ধরনের লেনদেনগুলো কিন্তু নগদ প্রদান সংক্রান্ত। সেরকম লেনদেনও ঘটতে পারে। তবে আমরা আজকে শিখছি যে নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন, সেগুলো যাবে নগদ প্রদান জাবেদায়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। কিন্তু আজকে আমরা শিখছি যে এই সমস্ত লেনদেনের মাধ্যমে, নগদ লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানে নগদ অর্থ আসে। এরকম আমি উদাহরণ দিলাম, নগদে পণ্য বিক্রয় হতে পারে, নগদে সেবা প্রদান হতে পারে, অন্যান্য উৎস হতেও নগদ অর্থ আসতে পারে প্রতিষ্ঠানে। যেমন আমরা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করি, অনুদান প্রাপ্ত হই, বা সুদ বা লভ্যাংশ পাই, এরকম যদি লেনদেন সংঘটিত হয়, নগদ লেনদেন, সেগুলো কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। ঠিক আছে? তাহলে নগদ প্রাপ্তি জাবেদা মূলত কোন লেনদেনগুলো নিয়ে লিপিবদ্ধ করা হয় নগদ প্রাপ্তি জাবেদায়? কোন ধরনের লেনদেনগুলো? যে সমস্ত নগদ লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ঘটে, ঠিক আছে, সেগুলো মূলত নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তো এই জিনিসগুলো আমি যেটা বললাম সেটাই তোমাদের দেখো এই বইয়ের টপিক নাম্বার 2.41 সুন্দর করে লেখা আছে। আর লাস্টে এটা বলা আছে, যেহেতু একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন ঘটতে পারে, বিভিন্ন উৎস হতে বা বিভিন্ন কারণে প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ঘটতে পারে বা নগদ অর্থ প্রাপ্তি হতে পারে, সেজন্য বর্তমান ব্যবসায় জগতে বহু ঘোড়া কলাম বিশিষ্ট নগদ প্রাপ্তি জাবেদায় বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? কারণ
নগদ প্রাপ্তির অনেকগুলো উৎস থাকতে পারে, কারণ থাকতে পারে। তো বিভিন্ন উৎসগুলো নিয়ে বিভিন্ন কারণগুলো নিয়ে নগদ প্রাপ্তি জাবেদা করা হয়। ঠিক আছে, এজন্য টাকার অঙ্ক লেখার জন্য অনেকগুলো কলাম ব্যবহার করা হয়। সেই নগদ প্রাপ্তি জাবেদার আমরা যে ধারণা নিলাম এবং বহু ঘরা নগদ প্রাপ্তি জাবেদা যে ব্যবহার করা হয় বর্তমান ব্যবসা জগতে, তার একটা নমুনা ছক, অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে আমরা নগদ প্রাপ্তি জাবেদার কেমন ছক ব্যবহার করব সেটা এখন আমরা চলো একটু দেখি। আমরা নমুনা ছকটা একটু আঁকি, আমিও আঁকছি, আর তোমরাও আমার সাথে সাথে তোমাদের খাতায় পেন্সিল দিয়ে ছকটা এঁকে ফেলবে। আর ছকের ভিতরে লেখাগুলো কলম দিয়ে অবশ্যই লিখবে, স্কেল ইউজ করবে, পেন্সিল ইউজ করবে এবং কলম ইউজ করবে। চলো আমরা নগদ প্রাপ্তি জাবেদার একটু নমুনা ছকটা একটু দেখি। বইতেও আছে, বইয়ের নিয়ম অনুসারে আমরা আঁকবো। তাহলে তোমরাও খাতা খোলো, খাতায় সুন্দর করে নগদ প্রাপ্তি জাবেদার একটা নমুনা ছক এঁকে ফেলো। দেখো আমি কিভাবে আঁকি। নগদ প্রাপ্তি জাবেদার নমুনা ছক। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার নমুনা ছক আঁকার সময় আমাদের শুরুতেই দিতে হবে প্রতিষ্ঠানের নাম, শিরোনাম তো অবশ্যই দিতে হবে, প্রতিষ্ঠানের নাম। তারপর হচ্ছে আমরা কোন ছক করছি, নগদ প্রাপ্তি জাবেদা। ঠিক আছে, খেয়াল করবে আমরা কোন জাবেদা করছি, নগদ প্রাপ্তি। যখন আরেকটা জাবেদা আছে আমরা নেক্সট ক্লাসে শিখবো, যে সেটা হবে নগদ প্রদান জাবেদা। আচ্ছা, আজকে দেখছি আমরা নগদ প্রাপ্তি জাবেদা করছি, তাহলে সুন্দর করে ছকের নামটা সঠিকভাবে লিখতে হবে। এখন আমরা দেখি ছকটা কিভাবে আঁকতে হয়। আমরা যেমন ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার ছক শিখেছি, নগদ প্রাপ্তি জাবেদার ছকটাও সেই রকম। শুরুতে তারিখের জন্য একটা কলাম থাকবে। একটা জিনিস খেয়াল করো, প্রতিষ্ঠানে নগদ অর্থ যখন আসে, প্রাপ্তি যখন ঘটে, তখন কিন্তু নগদান হিসাবকে ডেবিট করি আমরা। ঠিক আছে, প্রতিষ্ঠানে যখন নগদ অর্থ আসে, অর্থাৎ হাতে যখন নগদ অর্থ পাই আমরা, তখন কিন্তু আমরা নগদান হিসাবকে ডেবিট করি। তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় কিন্তু এই নগদান হিসাবটা কি হচ্ছে, ডেবিট হচ্ছে। তাহলে এর সাথে যেই পক্ষগুলো জড়িত থাকবে সেগুলো অবশ্যই ক্রেডিট হবে। অর্থাৎ যেই কারণে নগদ প্রাপ্তি হচ্ছে সেই কারণগুলো কিন্তু ক্রেডিট হয়ে যায়। যেমন নগদে পণ্য বিক্রয় করলে কি হয়, হাতে নগদ টাকা আসে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব হয়ে যায় ক্রেডিট। তাহলে নগদের সাথে যে পক্ষগুলো জড়িত থাকবে সেটাকে কি বলবো আমরা, ক্রেডিট হিসাব খাত। তাহলে তারিখের পর আমাদের যে কলামটা থাকবে সেটা হচ্ছে ক্রেডিট হিসাব খাত। কোন কোন কারণে নগদ অর্থের আগমন ঘটছে সেই হিসাব খাতগুলোর নাম এখানে আসবে এবং সেগুলো অবশ্যই ক্রেডিট হবে। ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি শুধু লিখলাম ক্রেডিট হিসাব খাত। তারপরে এখানে হচ্ছে সূত্র বা খতিয়ান পৃষ্ঠা, তোমরা যেটাই লিখতে পারো। সূত্র অর্থাৎ নগদ প্রাপ্তি লেনদেনগুলো খতিয়ান হিসাবের কোন পৃষ্ঠায় বা কততম পৃষ্ঠায় লেখা হচ্ছে সেটা এখানে লেখার জন্য একটা কলাম রাখবো। তারপর হচ্ছে আমরা এখন যে কলামগুলো ইউজ করব সেটা হচ্ছে যে আমরা কোন কোন নগদ প্রাপ্তির কারণে কোন কোন পক্ষকে ডেবিট করছি, নগদান হিসাবকে ডেবিট করছি, দুইটা পক্ষকে আমরা এখানে ডেবিট করি। তারপর আরেকটা পক্ষ আছে আমাদের ডেবিট করি। নগদ অর্থ সংগ্রহের সময় আমরা অনেক সময় কি করি, দেনাদারকে ছাড় দেই। দ্রুত নগদ অর্থ আদায়ের সময় বা ক্রেতার বা দেনাদারের নিকট থেকে যখন আমরা নির্দিষ্ট সময়ের পূর্বে টাকাটা আদায় করতে চাই, সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, দেনাদারকে বা ক্রেতাকে কিছু অর্থ ছাড় দেই, যেটাকে আমরা বলি বাট্টা। এই ছাড় দেওয়াটা হচ্ছে, ছাড় দিচ্ছি কিন্তু আমরা নগদ অর্থ নেওয়ার সময় ছাড় দিচ্ছি, দেওয়াটা হচ্ছে প্রদত্ত, না প্রদত্ত বাট্টা। তাহলে এখানে হচ্ছে নগদ ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট। ঠিক আছে, প্রদত্ত বাট্টা ডেবিট। প্রদত্ত বাট্টা কোন ধরনের লেনদেন, একটা অনগদ লেনদেন যেটা নগদে হয় না। নগদ অর্থ সংগ্রহের সময় বাট্টাটা সৃষ্টি হয়, বাট্টা প্রদানটা আমরা ধরে নিই, কিন্তু এই বাট্টা প্রদানটা কিন্তু একটা অনগদ লেনদেন, আমরা কিন্তু নগদে বাট্টা দেই না বা নগদে বাট্টা নেই না। তাহলে এখানে এই দুইটাই হচ্ছে ডেবিট কলাম। এরপর আমাদের আসে কি কি কারণে হতে পারে নগদ অর্থের আগমন, বিক্রয়, বিক্রয় ক্রেডিট। দুইটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদায়, দুইটা শুধু ডেবিট আমরা সবসময় খেয়াল রাখবো। আর অন্য যে পক্ষগুলোর কারণে নগদ অর্থের আগমন ঘটবে সেগুলো হয়ে যাবে ক্রেডিট। মনে রাখাটা খুবই সহজ। এখানে নর্মালি 5টা কলামই রাখা হচ্ছে তোমাদের সুবিধার জন্য।
বিক্রয়ের কারণে হাতে নগদ অর্থ আসতে পারে, দেনাদার বা ক্রেতার নিকট থেকে কিন্তু নগদ অর্থ আসতে পারে। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ক্রেডিট। তোমরা আবার মনে করো না যে প্রাপ্য হিসাব তো একটা সম্পদ, কেন এখানে ক্রেডিট হচ্ছে। প্রাপ্য হিসাবের কাছ থেকে নগদ অর্থটা আমরা যখন প্রতিষ্ঠানে পাচ্ছি, দেনাদারি তো আমাদের টাকা দেয়, তাই না? দেনাদার যখন নগদ টাকা আমাদের প্রতিষ্ঠানে দিচ্ছে, আমাদের হাতে টাকা আসছে, তার বিপরীতে কি হয়ে যাচ্ছে, দেনাদার হিসাবটা কমে যাচ্ছে। সে কারণে প্রাপ্য হিসাবটা ক্রেডিট। প্রাপ্য হিসাব মানে দেনাদার হিসাব। আর এখানে প্রদত্ত বাট্টাকে অনেক সময় দেখবে যে পণ্য বিক্রয়ের সময়ও যদি বাট্টার বিষয়টা জড়িত থাকে, নগদে পণ্য বিক্রয়, সেক্ষেত্রে এই প্রদত্ত বাট্টাকে অনেক সময় বিক্রয় বাট্টা হিসেবেও লিপিবদ্ধ করা হয় বা বিক্রয় বাট্টার নাম দেওয়া হয়, বা বর্ণনার সময় বিক্রয় বাট্টা শব্দটা তোমরা পাবে, সেটা কিন্তু এখানে প্রদত্ত বাট্টা হিসাবে ইউজ করা হচ্ছে। প্রাপ্য হিসাবের পরে হচ্ছে অন্যান্য হিসাব। মূলত ক্রেডিট পক্ষগুলো এই দুইটাই নাম দিয়ে মেনলি বসে। এরপর অন্যান্য কারণে যদি, অন্য কোনো কারণে যদি হাতে নগদ অর্থ আসে প্রতিষ্ঠানের হাতে, তাহলে সেক্ষেত্রে আমরা অন্যান্য হিসাবকে ক্রেডিট করব। যেমন পুরাতন কোনো সম্পত্তি বিক্রি করলে হাতে নগদ টাকা আসবে, ঋণ গ্রহণ করলে নগদ টাকা আসবে, মূলধনের কারণে প্রতিষ্ঠানে নগদ টাকা আসে। যদি নগদ টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা হয় তাহলে মূলধন হতে পারে এখানে, সেগুলো হচ্ছে অন্যান্য হিসাবের মধ্যে পড়বে। অন্যান্য হিসাব ক্রেডিট। তাহলে খেয়াল করো, নগদ প্রাপ্তি জাবেদায় কয়টা পক্ষ ডেবিট হচ্ছে? দুইটা, নগদ এবং প্রদত্ত বাট্টা। এই দুইটা হচ্ছে যে ডেবিট, এবং বাকি যে সমস্ত কারণে নগদ অর্থের আগমন ঘটছে সেই কারণগুলো নিয়ে নর্মালি মিনিমাম তিনটা কলামে এখানে করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিক্রয় এবং প্রাপ্য হিসাব, এই দুইটা মেন থাকেই। তো এগুলো ক্রেডিট হবে, এবং অন্যান্য হিসাব যদি আরো থাকে সেগুলোকে ক্রেডিট করব। এটাই মূলত হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার নমুনা ছক। এখন এই ছকটা মনে রাখার জন্য আমাদের তেমন কোনো একদম কৌশল মনে রাখার দরকার নেই বা শেখার দরকার নেই। তোমরা একবার একটু যদি বুঝে বুঝে ছকটা দেখো এবং বুঝতে পারো যে নগদ প্রাপ্তির কারণে প্রতিষ্ঠানের যে নগদ অর্থটা আসে তার কারণে কোন কোন পক্ষের কারণে বা কোন কোন উৎস থেকে আমরা নগদ অর্থ পাই, সেই উৎস বা পক্ষগুলোকে আমরা ক্রেডিট হিসাব খাত নামে লিখি, এবং তাদের নামে আমরা ক্রেডিট হিসাব খাতের নামে কতগুলো কলাম রাখি শেষের দিকে, এবং শুরুতে যেই সমস্ত বিষয়গুলো বা পক্ষগুলোকে ডেবিট করি সেই দুইটা পক্ষকে আমরা শুরুতে রেখে নিই, ডেবিট পক্ষ দুটো। তাহলে এখানে নগদ প্রাপ্তি জাবেদার হিসাব লিখন পদ্ধতি, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের তৃতীয় টপিকটা ছিল, সেটা একটু দেখি। তোমাদের বইয়ের 2.42 টপিক নাম্বার, সেখানে একটু দেখো। আমরা ছক অনুযায়ী যদি দেখি হিসাব লিখন পদ্ধতিটা কেমন, তাহলে খুবই সহজ। হিসাব লিখন পদ্ধতি টপিক নাম্বার 2.42, ঠিক আছে? টপিক 2.42, সেখানে কি লেখা আছে? নগদ প্রাপ্তি জাবেদার হিসাব লিখন পদ্ধতি। প্রথমে আছে তারিখ। দেখো এখানে কি লেখা আছে? নগদ প্রাপ্তি জাবেদার তারিখ এর ঘরে যে তারিখে বিক্রয় সংক্রান্ত লেনদেন ঘটেছে বা নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন ঘটেছে তা ওখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে? এখানে নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেনটা যে তারিখে সংঘটিত হয়েছে সেই তারিখটা আমরা এখানে উল্লেখ করব। তারপর হচ্ছে ক্রেডিট হিসাব খাত। যে সমস্ত কারণে বা যে সমস্ত পক্ষের কারণে প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রাপ্তি ঘটছে সেই পক্ষের নামগুলো আমরা এখানে লিখবো, সেটা বলেছে ক্রেডিট হিসাব খাত। যাদের কাছ থেকে বা যে খাত হতে নগদ টাকা পাওয়া গেছে উক্ত হিসাব এই কলামে লিখতে হবে, ঠিক আছে? যে কারণে নগদ প্রাপ্তি ঘটছে সে কারণটা বা পক্ষটা এখানে লিখতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে সূত্র। সূত্রটাকে এখানে খতিয়ান পৃষ্ঠাকে সূত্র বলা হচ্ছে, অর্থাৎ নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন খতিয়ান হিসাব বইয়ের যত পৃষ্ঠায় লেখা হয়েছে, তততম পৃষ্ঠায়, সেই পৃষ্ঠা নংটা যদি আমাদের প্রশ্নের মধ্যে বা লেনদেনে দেওয়া থাকে সেটা আমরা এখানে উল্লেখ করে দেবো। আর যদি দেয়া না থাকে তাহলে এই কলামটা আমাদের ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু কলামটা অবশ্যই নামটা ইউজ করতে হবে। এরপর আছে নগদ কলাম। দুইটা পক্ষ, দেখো ডেবিট পক্ষ সমূহ তোমাদের এখানে দিয়ে দিয়েছে বইতে। ডেবিট কলাম সমূহ, ডেবিট কলাম দুইটা, নগদান হিসাব আর প্রদত্ত বাট্টা হিসাব। তাহলে নগদটাকে ডেবিট করছি, কারণ নগদ অর্থ প্রতিষ্ঠানে আসলে আমরা নগদান হিসাবকে কি করি? ডেবিট করি। তাহলে প্রত্যেক লেনদেন হতে প্রাপ্ত নগদ টাকা নগদান কলামে লিপিবদ্ধ করা হয়। প্রত্যেক লেনদেন হতে যে সমস্ত লেনদেন থেকে আমরা নগদ পাই সেই লেনদেনগুলোকে, সেই নগদ টাকাটাকে আমরা এই কলামে লিখি। আর যে কারণে বা যে পক্ষের কারণে নগদ অর্থ পাচ্ছি সে পক্ষটা আমরা এখানে লিখি। তাহলে নগদ কলামে কি লিখি? প্রত্যেক লেনদেন হতে প্রাপ্ত নগদ টাকা নগদান কলামে লেখা হয়। নগদান কলামের যোগফলকে একটি নির্দিষ্ট সময়ের সর্বমোট প্রাপ্তি বোঝায়। তাহলে এই কলামের যে যোগফল হবে তা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের টোটাল নগদ প্রাপ্তি।
তারপর হচ্ছে বিক্রয় বাট্টা কলাম, যেটাকে আমরা একটু আগে বললাম যে প্রদত্ত বাট্টাকে আমরা বিক্রয় বাট্টা শব্দটা দিয়েও ইউজ করতে পারি। সেখানে কি লেখা হয়, ক্রেতার নিকট হতে পাওনা টাকা আদায়ের জন্য যে পরিমাণ বাট্টা প্রদত্ত হয় তা বিক্রয় বাট্টা কলামে লেখা হয়। তাহলে ক্রেতার নিকট হতে আমরা যখন নগদ অর্থটা দ্রুত আদায় করতে যাই বা নির্দিষ্ট সময়ের পূর্বে আদায় করতে যাই, ক্রেতা বলতে এখানে প্রাপ্য হিসাবকে বোঝাচ্ছে। ক্রেতার আরেকটা নাম কিন্তু দেনাদার, এটা আমাদের বুঝতে হবে। যিনি পণ্য ক্রয় করেন তিনি কিন্তু টাকা দেন, ক্রয় করে টাকা দেন, ঠিক আছে? তাহলে উনি কিন্তু দেনাদার। তাহলে আমরা দেনাদারকে আধুনিক হিসাবে বলি, আধুনিক ভাষায় বলি প্রাপ্য হিসাব। তাহলে এই প্রাপ্য হিসাবের নিকট থেকে আমরা যখন দ্রুত টাকা আদায় করতে যাই, নির্দিষ্ট সময়ের পূর্বে হোক বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হোক, আমরা তখন সেক্ষেত্রে প্রয়োজনে অনেক সময় কি করি, ছাড় দিই। সেই ছাড়টাকে বলা হয় বাট্টা, প্রদত্ত বাট্টা বা বিক্রয় বাট্টা। এখানে সেই নামেই ইউজ করা হচ্ছে কলামটা, এবং সেই প্রদত্ত বাট্টা বা বিক্রয় বাট্টার টাকাটা এখানে লেখা হয়। আর এরপর আছে ক্রেডিট কলাম সমূহ। ক্রেডিট হচ্ছে বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব, অন্যান্য হিসাব। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট কলাম দেখো, এই কলামে নগদ বিক্রয়ের টাকা লেখা হয়। তারপর এই কলামে প্রাপ্য হিসাব বা দেনাদারের নিকট থেকে যে টাকাটা পাওয়া যাচ্ছে সেই টাকাটা লেখা হয়। আর অন্যান্য হিসাব হচ্ছে যে সমস্ত বিষয় বিক্রয় এবং প্রাপ্য হিসাবের কলামে আসে না, সেগুলো অন্যান্য হিসাবের কলামে লেখা হয়। ঠিক আছে? অন্যান্য যে সমস্ত, এই দুইটা কারণ ছাড়া অন্যান্য যে সমস্ত কারণ নগদ অর্থ আগমন ঘটে, সেই পক্ষের টাকাগুলো এখানে লেখা হয়। এটাই ছিল আমাদের নগদ প্রাপ্তি জাবেদার হিসাব লিখন পদ্ধতি। তো যেই তিনটা টপিক এখন আমরা আলোচনা করলাম, নগদ প্রাপ্তি জাবেদার ধারণা, এর নমুনা ছক, এই যে নমুনা ছক শিখলাম, এবং হিসাব লিখন পদ্ধতি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ খুব কঠিন কোনো বিষয় না। যারা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ইতিমধ্যে ক্লাসে শিখে ফেলেছো, অঙ্ক করেছো, সেই রকমই নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে একটা খুবই সহজ বিষয়। এখন আমরা একটা গাণিতিক সমস্যার সাহায্যে এই নগদ প্রাপ্তি জাবেদার প্রয়োগটা দেখব। ঠিক আছে? তোমাদের বইয়ের, এই বইয়েরই আমি একটা অঙ্ক চুজ করেছি, 308 পৃষ্ঠার 62 নাম্বার অঙ্কটা। ঠিক আছে? যারা নতুন বই ইউজ করছো, 308 পৃষ্ঠার 62 নাম্বার অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক, যেখানে নগদ প্রাপ্তি জাবেদা ও সাধারণ জাবেদা নিয়ে একটা অঙ্ক দেয়া আছে। সেই অঙ্কের মধ্যে সৃজনশীল একটা অঙ্ক এটা, এবং ক খ গ তিনটা সমাধান করতে বলা আছে। সেই অঙ্কটা এখন আমরা একটু দেখি। সবাই একটু 308 পৃষ্ঠা খোলো। 308, ঠিক আছে, পৃষ্ঠা 62 নাম্বার অঙ্কটা একটু দেখো। 62 নং প্রশ্নটা একটু দেখি আমরা সবাই। নাবিলার অঙ্ক বলা আছে এখানে। প্রশ্নটা হচ্ছে, নাবিলার 2012 সালের জুন মাসের লেনদেন নিম্নরূপ। 2012 সালের জুন মাসের কিছু লেনদেন দেয়া আছে। 1 তারিখে বলা আছে নগদ 50,000 টাকা, 15,000 টাকার যন্ত্রপাতি এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। তারপর 8 তারিখে বলা আছে তন্ময়ের নিকট বিক্রয় 25,000 টাকা। এখানে একটু খেয়াল করবে কোন কোন লেনদেনগুলো নগদ এবং সেগুলোর মধ্যে কোনগুলো নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন। নগদ বললেই কিন্তু শুধু প্রাপ্তি বুঝাবে না, নগদ লেনদেনের মধ্যে প্রাপ্তি প্রদান দুইটাই থাকতে পারে। অর্থাৎ নগদ লেনদেন, এখানে নগদ অর্থ আসতেও পারে, আরেকটা নগদ লেনদেন হতে পারে নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে চলেও যেতে পারে। তো যেগুলো চলে যায় নগদ অর্থ, সেগুলো নগদ প্রদান জাবেদায় যাবে, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। কিন্তু আজকে আমরা দেখবো কোন কোন নগদ লেনদেনের কারণে প্রতিষ্ঠানে নগদ অর্থ আসছে। আচ্ছা, 1 নাম্বার যে লেনদেন, তোমরা একটু খেয়াল করো তো, নগদ অর্থ, যন্ত্রপাতি ও 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। এই যে তিনটা কারণে ব্যবসা শুরু করা হলো, তিনটা বিষয় নিয়ে, এখানে নগদ অর্থ কি প্রতিষ্ঠানে আসছে নাকি প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে? যে তিনটা বিষয় নিয়ে এখানে তার পক্ষ নিয়ে নগদ, যন্ত্রপাতি এবং ঋণ, তিনটা বিষয়, এই তিনটা বিষয় নিয়ে কিন্তু প্রতিষ্ঠানে ব্যবসা শুরু করা হচ্ছে। এই তিনটা বিষয় কি প্রতিষ্ঠানে আসছে নাকি প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে? নগদ টাকা কি আসলো, যন্ত্রপাতি কি আসলো, ঋণ কি গ্রহণ করা হলো? তাহলে এই তিনটা বিষয় যদি এসে থাকে, আমরা নগদ প্রাপ্তি জাবেদা করছি, সেখানে আমরা এই তিনটা বিষয়ের মধ্যে দেখব যদি নগদ টাকা আসে তাহলে সে কিসের মাধ্যমে আসছে। আমাদের 1 তারিখের লেনদেনটা কিন্তু ব্যবসা শুরু করা হলে আমরা মূলধন হিসাব ধরি। যে যে বিষয়গুলো নিয়ে প্রতিষ্ঠান শুরু করা হয়, ব্যবসা শুরু করা হয়, সেই পক্ষগুলোকে ডেবিট রেখে বিপরীতে মূলধন হিসাবকে ক্রেডিট করি, তাই না?
তাহলে নগদান হিসাবও কিন্তু এখানে প্রতিষ্ঠানে আসছে, নগদ টাকা আসছে কিন্তু। তাহলে নগদান হিসাব, আবার ঋণ নেওয়ার কারণেও কিন্তু প্রতিষ্ঠানে নগদ অর্থ আসছে, তা ঋণের কারণেও কিন্তু একটা নগদ অর্থের আগমন করছে, সেটাও কিন্তু আমাদের 1 তারিখের লেনদেনে আসবে, প্রাপ্তি ঘটেছে। আর যন্ত্রপাতির কারণে তো এখানে নগদ অর্থ আসছে না, যন্ত্রপাতি আসছে সরাসরি, এটার নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। তাহলে আসবে নগদ এবং ঋণ, এই দুইটা বিষয়ের কারণে কিন্তু, মূলধন এবং ঋণ এই দুইটা কারণে কিন্তু প্রতিষ্ঠানে নগদ অর্থ আসলো 1 তারিখে। 8 তারিখ তন্ময়ের নিকট বিক্রয়। তন্ময়ের নিকট বিক্রয় যে করা হচ্ছে, এটা কি নগদে নাকি ধারে? যেহেতু নগদে কিছু বলা নেই এবং দেনাদারের নাম উল্লেখ করা, তাহলে আমরা ধরেই নেব এটা ধারে বিক্রয়, কারণ এখানে একটা পক্ষের নাম উল্লেখ করে দিয়েছে এবং দ্বিতীয়ত নগদ কিনা সেটা বলা নেই, তাহলে আমরা এটাকে ধারে ধরে নিব। তাহলে এটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। 15 তারিখ বিমা সালামি প্রদান, এটা প্রদানের কথা বলা আছে, তাহলে আমরা শুরুতেই নগদ প্রাপ্তি জাবেদা থেকে এটাকে বাদ দিব, এটা আসবে না, প্রদান তো আসবেই না, আমরা প্রাপ্তি করছি। 18 তারিখ নগদ বিক্রয়, নগদ বিক্রি করলে অবশ্যই প্রতিষ্ঠানে টাকা আসে, পণ্য বিক্রি করলে নগদে পণ্য বিক্রি করব, তার বিপরীতে হাতে কি আসবে? নগদ অর্থ, তাহলে নগদ বিক্রয় কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। আসবাবপত্র ক্রয়, কোনো কিছু ক্রয় করলে হাত থেকে কিন্তু টাকা চলে যায়, তাহলে এটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। 30 তারিখ দেনাদারের নিকট হতে প্রাপ্তি 8,000 টাকা, যেহেতু প্রাপ্তির কথা বলা আছে তাহলে এটা কিন্তু নগদ প্রাপ্তি ঘটছে 8,000 টাকা, এবং বাট্টা প্রদান 200 টাকা। তাহলে এখানে বাট্টাও দেয়া হচ্ছে, প্রদত্ত বাট্টার বিষয়টা আছে, আবার নগদ প্রাপ্তিও ঘটছে, এবং কার নিকট থেকে? দেনাদারের নিকট থেকে, প্রাপ্য হিসাবের নিকট থেকে, তাহলে এটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। আমাদের করণীয়গুলো দেখি। ক নাম্বার, নাবিলার মূলধনের পরিমাণ কত, এটা আমরা পারবো, 1 তারিখের লেনদেনগুলো নিয়ে আমরা মূলধন বের করতে পারবো। খ নাম্বার, উপযুক্ত তথ্য হতে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। এবং গ নাম্বার, নগদ প্রাপ্তি লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। আমি শুধু আজকে তোমাদের জন্য ক এবং খটা বুঝিয়ে দেব। ক নাম্বার আমি না করলেও তোমরা পারবে, কারণ এটা সাধারণ জাবেদারই একটা অংশ, তোমরা ইতিমধ্যে এই ধরনের লেনদেনের সমাধান আগে করেছো, মূলধনের পরিমাণ নির্ণয়, এবং সেটা যদি ঋণ সংক্রান্ত হয় সেটা কিভাবে করতে হয় আমি অনেকগুলো অঙ্ক এরকম করেছি তোমাদের জন্য। তারপরে ক আর খটা আমি আজকে করব, গটা তোমাদের জন্য SW, তোমরা নিজেরা বুঝে বুঝে করবে। যদিও বইতে সমাধানের মতো করে সমাধান এখানে করে দেয়া আছে তোমাদের জন্য, কিন্তু যদিও করো সেটা বুঝে বুঝে করবে। তাহলে তোমরা প্রথমে এখানে বাছাই করে নাও আমাদের কোন কোন লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। এখানে 1 তারিখের লেনদেন আসবে নগদ এবং ঋণ, এই দুইটা, নগদ এবং ঋণ, যেটা ঋণের কারণে নগদ টাকা আসছে, মূলধনের কারণে নগদ টাকা আসছে, তাহলে দুইটা বিষয় এখানে আসবে। ঋণের টাকাটাও নগদে আসবে, নগদের টাকাটাও মূলধন হিসেবে আসবে। আর সাধারণ জাবেদা গ নাম্বারে যেটা করতে বলেছে, যন্ত্রপাতি বিষয়টা যেটা, সেটা কিন্তু সাধারণ জাবেদায় যাবে। তন্ময়ের নিকট বিক্রয়, এটা কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না, এটা সাধারণ জাবেদায় যাবে, এটাকে আলাদা মার্ক করো। বিমা সালামি প্রদান, এটাও সাধারণ জাবেদায় যাবে, নগদ প্রাপ্তিতে না। নগদে বিক্রয়, এটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। আসবাবপত্র ক্রয় সাধারণ জাবেদায় যাবে। আর 30 তারিখ যেটা, সেটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। তাহলে 1, 18 এবং 30 এই তিনটা লেনদেন কিন্তু আমাদের নগদ প্রাপ্তি জাবেদার বিষয়। আর 1 যন্ত্রপাতি 8 তারিখ, 15 তারিখ এবং 20 তারিখ এগুলো কিন্তু সাধারণ জাবেদার বিষয়। তোমরা যখন সমাধানটা একটু দেখবে তখনই বুঝতে পারবে, এবং অবশ্যই SWটা বাসায় করে রাখবে, ঠিক আছে? আরো উদাহরণের দু একটা SW তোমরা করবে। 60 নাম্বার একটা উদাহরণ আছে, এটা তোমরা করতে পারো। তারপর এরকম বইতে তোমাদের অনুশীলনী দেখে 59 নাম্বার একটা উদাহরণ আছে, সেটাও তোমরা নগদ প্রাপ্তি সংক্রান্ত বিষয় আছে, সেটাও তোমরা করতে পারো। আমরা যেহেতু 62 নাম্বার করছি, চলো আমরা সমাধানটা এখন করি। প্রথমে আমাদের ক নাম্বার কি করতে বলেছে? মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। প্রারম্ভিক যে মূলধন আছে সেটার পরিমাণ আমরা নির্ণয় করি। তোমরা খাতায় সমাধানটা শুরু করো। ক নাম্বারটা আমি না করলেও তোমরা পারবে, তোমরা ক নাম্বারটা নিজেরা করতে থাকো, আমিও করি। সমাধান ক দেখো, আমরা সম্ভবত আজকে সৃজনশীল ব্যবহারিক সমস্যার সমাধান বিগত ক্লাসগুলোর সিরিয়াল যদি মেনটেন করি, সম্ভবত আজকে আমরা 8 নম্বর অঙ্কটা করছি এই অধ্যায়। তোমরা একটু সিরিয়ালটা মেনটেন করে নিও, কারণ গত ক্লাসে আমি 7 দিয়েছি না 6 দিয়েছি ঠিক মনে পড়ছে না। তোমরা একটু নিজেরা ক্লাসগুলো দেখে বা নিজেদের খাতায় নাম্বারটা একটু সিরিয়ালি বসিয়ে নিও। আর আজকে আমরা অঙ্ক করছি নগদ প্রাপ্তি জাবেদা সংক্রান্ত। যে প্রশ্নটা একটু আগে পড়লাম, 62 নম্বর প্রশ্নটা, সেখান থেকে আমরা মূলধন যেটা, নাবিলার মূলধনের পরিমাণ যেটা নির্ণয় করব, সেখানে 1 তারিখে বলা ছিল নগদ 50,000 টাকা, 15,000 টাকার যন্ত্রপাতি এবং 20,000 টাকা ঋণ নিয়ে প্রতিষ্ঠান শুরু করা হচ্ছে, ব্যবসা শুরু করা হচ্ছে।
তাহলে আমরা যখন মূলধন নির্ণয় করতে যাব আমরা দেখব সেখানে নগদ অর্থ আছে আমাদের 50,000, আবার ঋণ নিয়েছি 20,000। এই 20,000 টাকা ঋণ নেওয়ার বিপরীতেও কিন্তু হাতে নগদ টাকা আসছে। ঋণ নিলে প্রতিষ্ঠানে কি আসে? নগদ অর্থের আগমন ঘটে। তাই এখানে দেখো মূলধনটা আমি কিভাবে নির্ণয় করেছি। নগদ 50,000 প্লাস 20,000, এটা হচ্ছে ঋণ গ্রহণের টাকাটা, ঋণ যে নিলাম তার নগদটা, দুইটা মিলে হচ্ছে আমার এখানে 70,000 টাকা নগদ। আমি যদি মূলধন নির্ণয় করতে যাই আমি কিভাবে নির্ণয় করব? আর আছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি দেওয়া আছে 15,000 টাকা। 70,000 আর 15,000 হচ্ছে 85,000 টাকা, কিন্তু এটা কিন্তু মূলধন না। ঋণ কিন্তু একটা দায়, দায় কখনো কি হতে পারে না? মূলধন হতে পারে না। তাহলে আমাদের টোটাল যেই টাকাটা এখানে আসলো সেখান থেকে আমরা দায়ের অংশটাকে বাদ দিব, কারণ এটার মধ্যে কিন্তু দায়টা ইনক্লুড আছে, ঋণের টাকাটা কিন্তু ইনক্লুড করা আছে। তাহলে আমরা বাদ ঋণের টাকাটা আমরা বাদ দিব। দেখো আমাদের এখানে অ্যামাউন্ট আসবে 65,000 টাকা। এই 65,000 টাকা হচ্ছে আমাদের মূলধন। তোমরা এরকম সমাধান কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছো, আর না বোঝার কোনো বিষয় নেই এখানে। আর সম্ভবত বইতে যে সমাধানটা দেয়া আছে সেখানে এখানে টাকাটা সম্ভবত ভুল করা আছে, সমাধানে একটু ভুল উঠেছে, প্রিন্টিং মিস্টেক হতে পারে। তাহলে যন্ত্রপাতির টাকাটা 15,000 দেওয়ার কথা, কিন্তু বইতে 20,000 টাকা দিয়ে দিয়েছে। তোমরা একটু বইতে কারেকশন করে নিও, ঠিক আছে? পেন্সিল দিয়ে কেটে 20,000 টাকা জায়গায় 15,000 টাকা দিও, এবং মূলধনের পরিমাণটা 70,000 দেওয়া আছে, 65,000 করে নিও। কারণ প্রশ্ন অনুযায়ী যদি আমরা অঙ্ক করি তাহলে আমাদের যোগ যন্ত্রপাতির অ্যামাউন্ট কিন্তু 15,000 টাকা দেওয়া, আর সেই অনুযায়ী আমাদের মূলধন আসার কথা 65,000। তোমরা সবাই একটু বইতে কেয়ারফুলি কারেকশন করে নিও। আর এইভাবে তোমরা যদি মূলধনের পরিমাণটা নির্ণয় করতে কনফিউজড হয়ে যাও বা একটু বুঝতে পারছো না এভাবে করলে হবে কিনা, জাবেদা তো এইভাবেই করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা শর্টকাটেও মূলধনটা নির্ণয় করতে পারি। শুধুমাত্র নগদের টাকাটা দিয়ে এবং যন্ত্রপাতির টাকাটা দিয়ে আমরা মূলধন নির্ণয় করতে পারি। অথবা দিয়ে দেখো, দেখিয়েছি বইতে এইভাবেই করা। নগদ আছে 50,000 টাকা আর যন্ত্রপাতি হচ্ছে 15,000 টাকা। এখানে ঋণের টাকাটা আমরা এখানে অ্যাড করলাম না। অ্যাড না করার কারণে ঋণের টাকাটা আর বাদও দিতে হচ্ছে না, ঠিক আছে? তাহলে দুইটা অ্যামাউন্ট নিয়ে আমরা মূলধনটা নির্ণয় করতে পারি। দেখো মূলধন 65,000 টাকা, অর্থাৎ যেভাবে করি না কেন মূলধন 65,000 টাকাই আসবে। তো ক নাম্বার যে সমাধানটা তোমরা নিশ্চয় করে ফেলেছো সাথে সাথে এবং বুঝতে পেরেছো, আশা করি কোনো সমস্যা হবে না। আর বইতে এরকম অঙ্ক করার ক্ষেত্রে তোমরা দেখবে প্রশ্ন অনুযায়ী সমাধানের টাকাগুলো ঠিক মতো বসানো আছে কিনা। অনেক সময় এটা ক্ষেত্র বিশেষ হতেই পারে, এটা বড় কোনো বিষয় না, যে প্রিন্টিং মিস্টেক হয়ে যেতে পারে একটু সংখ্যা লেখার ক্ষেত্রে বা কোনো নাম লেখার ক্ষেত্রে বা টাকা লেখার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী আমরা সমাধানটা কারেকশন করে নেব। চলো এখন খ নাম্বার সমাধানে যাই। আজকের ক্লাসের জন্য যেটা আমরা করছি, নগদ প্রাপ্তি জাবেদা, যেটা আমরা বের করেছিলাম 1 তারিখের নগদ এবং ঋণের টাকাটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে, তারপর আসবে 18 তারিখেরটা এবং তারপর আসবে 30 তারিখেরটা। এই 3টা তারিখের লেনদেন নিয়ে আমরা নগদ প্রাপ্তি জাবেদা করব। আর ছকটা যেহেতু একটু আগে দেখিয়েছি, তোমরা ছকটা করে ফেলো, আমিও সাথে সাথে করছি তোমাদের জন্য। গ নাম্বার দেখো, সরি গত না, আমরা খ নাম্বার করছি না। তাহলে প্রতিষ্ঠান বা ব্যক্তির নামটা এখানে লিখি, মালিকের নামটা নাবিলা, আর কিছু যেহেতু বলা নেই। তারপর আমরা কিসের ছক করছি? নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদার অঙ্ক করছি। আর এখানে কি কি কলাম থাকে? শুরুতে তারিখ, তারপর ক্রেডিট হিসাব খাত। যেহেতু নগদান হিসাবটা ডেবিট হচ্ছে, যেই ছকটা আমরা করছি সেই পক্ষটা ডেবিট এবং তার সাথে জড়িত যারা থাকবে তারা ক্রেডিট, তাহলে ক্রেডিট হিসাব খাত। এরপর সূত্র মানে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। তারপর কাকে কাকে আমরা ডেবিট করি? দুইটা পক্ষ থাকে, নগদ এবং প্রদত্ত বার্তা বা বিক্রয় বার্তা। তাহলে বইতে সম্ভবত বিক্রয় বার্তা দেয়া আছে, আমরা প্রদত্ত বার্তা লিখলেও কোনো সমস্যা হবে না। তাহলে নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট এবং অন্যান্য হিসাব ক্রেডিট। ছক একটু আগে যে নমুনা ছকটা শিখেছি সেই অনুযায়ী ছকটা আমরা করব। এখন দেখো আমাদের তারিখ অনুযায়ী আমরা দেখেছি আমাদের 3টা লেনদেন, না 1, 18 এবং 30 তারিখে 3টা লেনদেন দিয়ে হবে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা। আমরা খুঁজে বের করেছি। প্রথমে তারিখের কলামে দেই 2018 সালের অঙ্ক, সরি 2018 তো না, 2012 সালের অঙ্ক করছি আমরা। 12 জুন 1, 2012 সালের জুন মাসের 1 তারিখ। এখানে দেওয়া আছে দেখো এই মূলধন হিসাব, নগদ টাকা যেটা আমরা নিয়ে এসেছি, ঠিক আছে, সেটাকে আমরা মূলধন হিসাবে লিখি। তাহলে সেটা যতটুকু নগদ টাকা নিয়ে এসেছি সেই নগদ টাকাটা কিন্তু মূলধন হিসাবে লিখবো। তাহলে নগদান হিসাব ডেবিট 50,000 টাকা এবং মূলধন হিসাব যেটা ক্রেডিট। দেখো অন্যান্য হিসাব, মূলধন নামে যেহেতু কোনো ক্রেডিট কলাম নেই বা আলাদা কলাম নেই, তাহলে অন্যান্য হিসাবের মধ্যে আমরা মূলধন হিসাবকে এন্ট্রি দিব। তাহলে অন্যান্য হিসাবের মধ্যে মূলধন হিসাব 50,000।
তারপর হচ্ছে আরেকটা কারণে নগদ অর্থের আগমন ঘটেছে 1 তারিখে, সেটা হচ্ছে ঋণ হিসাব ডেবিট, ঋণ হিসাবের কারণে নগদ অর্থ এসছে প্রতিষ্ঠানে, তাহলে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা এবং ঋণ হিসাব ক্রেডিট 20,000 টাকা, এটাও অন্যান্য হিসাবের মধ্যেই যাবে। 1 তারিখে এই দুইটা লেনদেনের কারণে নগদ অর্থের আগমন ঘটেছে বা নগদ প্রাপ্তি হয়েছে, আমরা উল্লেখ করলাম। এবার 18 তারিখে যে লেনদেনটা ছিল সেটা হচ্ছে নগদ বিক্রয়, তাহলে সেটাকে আমরা জাবেদা করতে গেলে কি লিখি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো নগদান হিসাব ডেবিট, বিক্রয় টাকাটা বসালাম 10,000 টাকা, এবং বিক্রয় হিসাব যেখানে ক্রেডিট সেখানেও 10,000 বসালাম। আর কলামে আমরা কার নাম লিখবো? যে পক্ষটাকে ক্রেডিট করছি, বিক্রয় হিসাব। আর 30 তারিখ আমাদের বলা ছিল দেনাদারের কাছ থেকে 8,000 টাকা পাওয়া গেছে এবং 200 টাকা বাট্টা প্রদান করা হয়েছে। তাহলে দেনাদারের কাছ থেকে যখন টাকা পাই আমরা জাবেদা কি করি? নগদান হিসাব ডেবিট। তাহলে নগদে আমরা টাকা পেয়েছি 8,000, নগদান হিসাব ডেবিট। প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট বা বিক্রয় বাট্টা আমরা যেটাই বলি না কেন 200 টাকা। এখানে 8,000 টাকা নগদ পেয়েছি, 200 টাকা বাট্টা দিয়েছি, তাহলে প্রদত্ত বাট্টা 200। এবং এই দুইটা লেনদেন কার মাধ্যমে ঘটেছে? কার সাথে ঘটেছে? দেনাদারের সাথে। তাহলে প্রদত্ত বাট্টার সাথেও কিন্তু দেনাদার জড়িত, এবং দেনাদারের কাছ থেকে নগদ প্রাপ্তি ঘটেছে সেটাও কিন্তু দেনাদার জড়িত। এই দুইটা ডেবিট মিলে ক্রেডিট হচ্ছে দেনাদার হিসাব 8,200 টাকা। 8,000 আর 200 দুইটা মিলে কত হচ্ছে? 8,200 টাকা। তাহলে এই কয়েকটা লেনদেন নিয়ে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা ছিল করার। এখন আমরা কি করব? প্রত্যেকটা কলামের যোগফল নির্ণয় করব। যোগফল নির্ণয় করে তোমরা নিজের একটু যোগ করে দেখো, ক্যালকুলেটরে আসবে। নগদ কলামের যোগফল এসছে 88,000 টাকা বা 88,000 টাকা। প্রদত্ত বাট্টা যা ছিল তাই, বিক্রয় ক্রেডিট 10,000, দেনাদার এসছে 8,200, এবং অন্যান্য হিসাবের মধ্যে দুইটা মিলে এসছে 70,000 টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই নগদ প্রাপ্তি জাবেদা খুব একটা যে কঠিন না, খুবই সহজ। আমি সত্যি কথা বলবো যে খুবই সহজ। তোমরাও যদি একবার বা দুইবার একটু নিয়মটা ফলো করো, ছকটা একটু মনে রাখো, ঠিকঠাক ভাবে আঁকো, এবং লেনদেনগুলো যদি করে বুঝতে পারো যে কোন কোন লেনদেনের কারণে নগদ অর্থের প্রাপ্তি ঘটছে, তাহলে সেই লেনদেনগুলো নিয়ে আমরা সহজে কি করতে পারি? নগদ প্রাপ্তি জাবেদা করে ফেলতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি যেটুকু করিয়েছি নগদ প্রাপ্তি জাবেদা এবং মূলধনের পরিমাণ যে নির্ণয় করলাম ক নাম্বারে, সেখানে তোমাদের বইতে সুন্দর করে তারিখ উল্লেখ করে মূলধনের পরিমাণটা নির্ণয় করে দেওয়া আছে। তোমরা তারিখ উল্লেখ করে দিলে আর একটু বেটার হয়। আমি উল্লেখ করে দেইনি, তখন তোমরা তারিখটা উল্লেখ করে দিলেও হবে। আর না উল্লেখ করলেও শুধু শুরুতেও যদি লিখে রাখো যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো, সেটাতেও হবে। তো যেইভাবে করলে টিচার বেশি প্লিজড হবেন, তো সেইভাবে করাটাই আমার মনে হয় বেটার। তো নিজেরা সেইভাবে করে করে উদাহরণ দেখে সেভাবে প্র্যাকটিস করবে প্রেজেন্টেশনগুলো। তো তোমাদের জন্য SW আমি দিয়ে রেখেছিলাম এই 62 নাম্বারেরই গ। এর গ হচ্ছে SW, তারপর উদাহরণ 59, 60, এগুলোর মধ্যে থেকে কি করব? নগদ প্রাপ্তি জাবেদার অংশটুকু শুধু দেখব। এই কয়েকটা অঙ্ক আমরা বই দেখে প্রশ্ন পড়ে নিজেরা বুঝে বুঝে শুধুমাত্র নগদ প্রাপ্তি জাবেদাটুকু আমরা নিজেরা করব, কারণ প্রদান এখনো শিখিনি, নগদ প্রদান জাবেদাটা এখনো শিখিনি। যখন শিখবো তখন আবার এই উদাহরণগুলো থেকে আমরা প্রদানের অংশটুকু করে ফেলবো। তো এই কয়েকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো আজকে বাসায়। আর নেক্সট ক্লাসে আমরা হয়তো নতুন নগদ প্রাপ্তি কোনো জাবেদার অঙ্ক আরেকটা করব, আর এরপরে হয়তো নগদ প্রদান জাবেদার নিয়মে চলে যাব। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।